বিরলতম নজির বলা যেতে পারে, কারণ এই প্রথম স্বাধীনতার পরে প্রথম একেবারে ভোটাভুটির পর্বে যেতে হলো অধ্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে, এবং ফের লোকসভার স্পিকার হলেন, অধ্যক্ষ হলেন ওম বিড়লা। এবং কংগ্রেসের যে, এবং শুধু তাই না, ইন্ডিয়া জোটের যে বৈঠকের পর আমরা দেখেছিলাম যে তারাও প্রার্থী দিলেন, এবং তারা কিন্তু কে সুরেশকে প্রার্থী দিয়েছিলেন, কিন্তু কে সুরেশকে প্রার্থী দেওয়ার পরও দেখলো কোথাও যেন ধোপে টেকলো না, ধনী ভোটে পাশ হয়ে গেলেন ওম বিড়লা। এবং এখান থেকেই যে প্রশ্নগুলো আজ জিরো আওয়ারে আমরা তুলে ধরবার চেষ্টা করব, কারণ একের পর এক সমীকরণের সামনে এসছে। কারণ বিরোধীদের তরফ থেকে যে টানাপোড়েন, অর্থাৎ INDIA ইন্ডি জোট, এই জোটের কি ভূমিকা সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। দীর্ঘ 8 বারের সাংসদ কে সুরেশকে ওম বিড়লার প্রতিদ্বন্দ্বী হিসেবে কংগ্রেসের তরফ থেকে নাম প্রস্তাব করা হয়েছিল, কিন্তু তৃণমূল বলা হয় বা সপার তরফ থেকে বলা হোক, বা এটা বলা ভালো যে INDI এর অন্যান্য শরিকরা, কংগ্রেস ব্যতীত, কংগ্রেস ছাড়া অন্যান্য শরিকরা, তারা কিন্তু একের পর এক অভিযোগ করেছেন যে একতরফা কংগ্রেস এই সিদ্ধান্ত নিয়েছে, কংগ্রেস একতরফা এগোনোর চেষ্টা করছে, বা কোনোভাবে আবার অন্য শরিকদের তরফ থেকে কখনো কখনো সমর্থন তো দূরস্থ, কোনো মন্তব্যও পাওয়া যায়নি শর্মিষ্ঠা এই স্পিকারের লড়াইয়ে। একদমই তাই, এবং এখান থেকে যেন কোথাও স্পষ্ট হচ্ছে বিরোধী জোট বা INDI জোটের এই ছন্ন ছাড়া মনোভাব। এবং অভিনন্দন জানিয়েছেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কিন্তু অবস্থান কি হবে সেই অবস্থান নিয়েও একটা জটিলতা ছিল। इससे सभी माननीय सांसदों को भी आवश्यक रेफरेंस मटेरियल मिला, उसके कारण सदन की चर्चा अधिक पुष्ट हुई, और ये आपका एक अच्छा इनिशिएटिव था जिसने सांसदों में भी विश्वास पैदा किया। हाँ, मैं भी कुछ कह सकता हूं, मैं भी अपने तर्क दे सकता हूं, तो एक आपने अच्छी व्यवस्था को विकसित किया है। এখান থেকে দাঁড়িয়ে আমরা আলোচনায় আসবার চেষ্টা করব, এবং আমাদের সঙ্গে দুই রাজনৈতিক বিশ্লেষক, পর্যবেক্ষক আমাদের সঙ্গে রয়েছেন। শর্মিষ্ঠা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চৌধুরী। আমি রাজাগোপাল বাবুকে স্বাগত জানাবো আজকের আলোচনায়। তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক। আমি অমিতাভ বাবুকেও স্বাগত জানাবো। শুরুতেই রাজাগোপাল বাবুর কাছে একটা প্রশ্ন, একটা বিষয় রাখতে চাইবো, কারণ আমরা দেখেছি 1980 থেকে 1990 ইন্দিরা গান্ধীর সরকার থেকে রাজীব গান্ধীর সরকার, লোকসভায় স্পিকার পদ সামলেছেন বলরাম জাকরে, এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বলতে শোনা গেল যে নয়া ইতিহাস, জাকরের পর ওম বিড়লা, যিনি এই পর দুবার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন। এই ওম বিড়লা যে স্পিকার হবেন, এ তো এক প্রকার সুনিশ্চিত করাই হচ্ছিল রাজনৈতিক মহলের তরফ থেকে। তারপরেও বিরোধীদের এই পদক্ষেপ বা একদম নির্বাচনের মুখে ফেলে দেওয়া স্পিকারকে, এই গোটা পরিস্থিতি কিভাবে ব্যাখ্যা করবেন রাজাগোপাল বাবু? হ্যাঁ, সবাই জানে যে সিম্পল মেজরিটিতে স্পিকার নির্বাচিত হয়, এটা নতুন কথা নয়, এবং সেখানে দেখা গেছে শাসকদের অনেক বেশি নাম্বার আছে, এটা একটা দিক। আবার যে দেখা গেল YSR কংগ্রেস, তারাও বলছে তারা সমর্থন করবে, তাদের 4 জন MP আছে, কিন্তু হেরে যাওয়া নিশ্চিত জেনেও ওরা লড়াই করতে চাইলো। পরিষ্কার দুটো বার্তা আমার কাছে মনে হয়েছে, যে একটা হচ্ছে আমরা লড়াই করব, 18 লোকসভা উইল মানে লড়াইয়ের লোকসভা, 17 লোকসভাতে সেরকমভাবে কিছু লড়াই হয়নি, সুতরাং সেইটাই ওরা বোঝাতে চেয়েছে বারবার যে আমরা লড়াই করব, এটা প্রথম। এছাড়াও তাদের একটা বোধহয় কোথাও আশা ছিল যে JDU যেটা আছে নিশীথ কুমারের পার্টি, এবং তেলুগু দেশম যেটা রয়েছে আন্ধ্রাতে আমাদের চন্দ্রবাবু নাইডুর পার্টি, এখন তারা নানানভাবে তাদের দল ছোট হয়েছে, এই দল থেকে অন্য দলে চলে গেছে, সব ঘটনা ঘটেছে। এই জায়গায় তো মুখ্য ভূমিকা নেয় স্পিকার, তো ওদেরও ওরাও চেয়েছিল নিজেদের ক্যান্ডিডেট, বা বিজেপির ভেতরে কোনো ক্যান্ডিডেটকে ওরা চেয়েছিল। এখন এই জায়গায় দাঁড়িয়ে কে সুরেশ বলে যিনি আছেন কেরালার, যিনি বহুদিনের 8 বারের MP, তাকে যদি প্রার্থী করা যায়, যদি কোনোভাবে যদি এরা এই দুই পক্ষ যদি বলে দেয় যে না আমরা অন্যদিকে যাব, তাহলে ওদের দল ভাঙনের সম্ভাবনাটা হয়তো থাকবে না। এরা করে কোথাও একটা আশা করে ফেলেছিল, কিন্তু মুশকিল হলো তারা নিজেদের ঘরই গোছাতে পারেনি। দেখা গেছে যে বিভিন্ন ইন্ডি জোটের যারা আসছে, তারা জয় ইন্ডিয়া বললে তো তাদের জোটেরও সমর্থন ঘটতো, সেটা না করে জয় বাংলা বা অন্য কোনো স্লোগান দিচ্ছে।
জোটকে তারা কোনোদিনই এক কাছে মানে সমর্থন জোটটা যে জোট প্রপারলি হয়েছে সেটা কোনোদিন চেষ্টা করেনি। ওটা দিয়ে একটা ওটাতে তারা তো ভাবলো একটা ক্যান্ডিডেট ভাবলো হ্যাঁ কিছু বিরোধ ঘটনা যাবে, এই দিয়েই তারা কিন্তু নেমেছে। কিন্তু যাই হোক, ধনী ভোটে হেরে যাওয়া মানে হচ্ছে প্রথম দিনেই বোঝা গেল তারা পরাজয় স্বীকার করেছে। এটাও হতে পারতো তাদের যে নাম্বার আছে তার থেকে অনেক কম নম্বর হয়তো যদি ভোট হতো সেটা আরো বিপদ, আরো লজ্জার কারণ হতো। ধনী ভোটের রেজাল্ট তারা মেনে নিয়েছে, তারা আর নাম্বারের দিকে যায়নি, হ্যাঁ ভোট গণনার দিকে বা ইলেকশন হোক সেদিকে তারা চায়নি। তো বোঝা যাচ্ছে যে প্রথম দিনেই ইন্ডি জোট তাদের পরাজয় স্বীকার করে নিয়ে বাধ্য হলো যে এই যে স্পিকার যিনি রয়েছেন তিনি প্রায় 150 জন, গতবারে শুনছিলাম কিছুক্ষণ আগে সুপ্রিয়া শুলে বলছিলেন যে 150 জন সংসদকে সাসপেন্ড করেছেন। তো যে সংসদ যে স্পিকার তার একটা এরকম ঐতিহ্য আছে, তাকে দ্বিতীয়বারের জন্য স্পিকার হিসেবে মেনে নেওয়া, এটাই হচ্ছে যে অপোজিশনের ব্যর্থতা বলেই আমি মনে করি প্রথম দিন। হ্যাঁ একেবারে রাজাগোপাল বাবুর সঙ্গে থাকুন। আমি একটু অমিতাভদার কাছে যাওয়ার চেষ্টা করি তিথি। অমিতাভদা, একটা বিষয় যেরকমটা রাজাগোপাল বাবু খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন যে ধনী ভোটের মাধ্যমে যে পাস হওয়া, শুধু তাই নয়, শুধু এই স্পিকার পদে নির্বাচনের ফলাফল তো সবার জানাই ছিল কি হতে চলেছে, তার সত্ত্বেও হেরে যাব বা হার জেনেও এইভাবে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া। সঙ্গে এটাও একটু জানার চেষ্টা করব যে এইভাবে ভোটাভুটি যা প্রায় বহু দশক পর অন্তত সংসদীয় রাজনীতি দেখলো, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ইন্ডি জোটের মধ্যে কোথাও কি এই ছন্ন ছাড়া একটা মনোভাব অনেক বেশি প্রকট হয়ে গেল না এই ঘটনার পর? প্রথম কথা, আমি বিষয়টাকে একটু অন্য দিক থেকে দেখবো এই অর্থে যে কথা রাজাগোপাল বাবু বলবার সময় উল্লেখ করেছেন যে এই স্পিকার ওম বিড়লা যখন এর আগের পর্বে স্পিকার ছিলেন সেই সময় প্রায় 150 সাংসদকে সাসপেন্ড করবার একটা কি বলবো তার কেরিয়ারের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিষয়টা। তো স্বাভাবিকভাবেই এমন একজন স্পিকারকে, মানে সেই সময় যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল, কি জন্য সাসপেন্ড করা হয়েছিল সে বিষয়টাও বিতর্কিত, বা বেশ কিছু বিতর্কের সুষ্ঠু মীমাংসার পদ্ধতিও অবলম্বন হয়নি। যেমন মহুয়া মৈত্রের ক্ষেত্রে যিনি অভিযোগ তুলেছিলেন তিনি কিন্তু এবার ইলেকশনে নিজেই নিজের ক্ষেত্রতে পরাজিত হয়েছেন, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে তেমনই একজন স্পিকারকে আবার তিনি এই সংসদেও নিরপেক্ষ ভূমিকা নেবেন কিনা সে বিষয়ে বিরোধীদের অবস্থান তারা জানিয়েছেন। তারা তো জানতেন যে তাদের কাছে নিজেদের স্পিকার পদকে জয়ী করবার মতো উপযুক্ত সংখ্যক ভোট নেই, কিন্তু তারা তাদের প্রতিবাদকে রেজিস্টার করেছেন এবং সেই প্রতিবাদকে রেজিস্টার করার পদ্ধতিটা দিয়ে তারা এটা সুনিশ্চিত করতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন যে হেন্সফোর্থ পার্লামেন্টে যে প্রক্রিয়াই হবে আনকন্টেস্টেড, একেবারে মানে ধুলোর ঝড়ের মতো উড়িয়ে নিয়ে গিয়ে সরকার পক্ষ যা বলবেন তেমন ভাবে বিজয়টা পেয়ে যাওয়া সহজ হবে না। তবে সংসদীয় সৌজন্য, সংসদীয় শিষ্টাচার মেনেই আমার ধারণা ধনী ভোটের পরে তারা এই বিষয়টাকে আর বেশি এগিয়ে নিয়ে যেতে চাননি। কারণ সেটা যদি যেতেন তাহলে গোড়া থেকেই যে আকচাকচিটা দেখা যেত সরকার এবং বিরোধী পক্ষ, সেইটা হয়তো কোনোভাবে এই নবনির্বাচিত সংসদের মহিমাকে কোথাও খর্ব করতো। সুতরাং দুপক্ষই দায়িত্বশীল ভূমিকা মানে পালন করেছেন এবং দেখিয়েছেন, দুজনের গণ্ডির ভেতরে সে কাজটা করেছেন এবং সেটাই বাঞ্ছনীয় ছিল। কিন্তু যেটা লক্ষণীয়, যেটা রাজাগোপাল বাবু উল্লেখ করেছেন যে এনডিএর পক্ষ থেকে, এখন তো এনডিএ বলতে হবে, এনডিএর পক্ষ থেকে কাকে স্পিকার করা হবে সে বিষয় নিয়ে কিন্তু একটা উত্তর চাপান চলেছে দীর্ঘ সময় পর্যন্ত। চন্দ্রবাবু নাইডু চেয়েছিলেন তার দলের পক্ষ থেকে কাউকে করা হোক, সেক্ষেত্রে যদি দল ভাঙানোর চেষ্টা হয়, বিজেপি যদি তাদের সাংসদদের ভাঙিয়ে নিয়ে গিয়ে কোনোভাবে ফ্লোর ম্যানেজ করার চেষ্টা করে, সেক্ষেত্রে স্পিকারের নির্ণায়ক ভূমিকা একটা গুরুত্বপূর্ণ ঢাল হয়ে যাবে সেই দলের পক্ষে। কিন্তু তেমনটা হয়নি। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলো যেমন বিজেপি নিজের হাতে রেখেছে, ঠিক একই রকম ভাবে কিন্তু স্পিকার পদটিও বিজেপি নিজের অনুকূলেই রেখেছে। এটাও একটা বার্তা দেয় সংসদে তার জোট সঙ্গীদের কাছে। একই সঙ্গে আরো অন্যদিকেরও একটা বার্তা তারা দেওয়ার চেষ্টা করেছেন। প্রোটেম স্পিকার পদে যে বর্ষিয়ান সাংসদদেরকে তালিকাভুক্ত করা হয় তার মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামকেও তারা ইনক্লুড করেছিলেন। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় অস্বীকৃত হন দলীয় হুইপের ভিত্তিতে। এখন প্রশ্ন হচ্ছে এই দলীয় হুইপ, তিনি বলছেন দলীয় হুইপ, কিন্তু সেই দলীয় হুইপ আদৌ ইন্ডিয়া জোটের হুইপ ছিল কিনা বা ইন্ডিয়া জোট সর্বসম্মতভাবে এই হুইপ পক্ষে ছিল কিনা সেটা একটা বিতর্কের প্রশ্ন থেকে যায়। ফলে সবটা মিলিয়ে সবে মাত্র শুরু হলো, আর এটা সংসদীয় প্রক্রিয়ার একটা অঙ্গ মাত্র স্পিকার নির্বাচন। স্পিকারের পরবর্তী ভূমিকা বরং আতস কাছের তলায় আসুক, নির্বাচনী ভূমিকা যে পদ্ধতিতে সাঙ্গ হলো তাতে মানে এই পর্বের লোকসভার পথ চলা
অনেকটা স্মুথ হোক, অনেকটা সাহসী হোক, অনেকটা ইতিবাচক হোক, এই প্রত্যাশাই আমরা করবো এই স্পিকার নির্বাচন থেকে। অমিতাভ দা, সেখান থেকে দাঁড়িয়ে একদম এনডিএ হোক বা আইএনডিআইএ তারা সরাসরি যদি বা নিজেদের মধ্যে আকচাকচির জায়গায় না এসে যে গুরুত্বপূর্ণ বা দৃঢ়তার সিদ্ধান্তের কথা, দৃঢ়তার পদক্ষেপের কথা আপনি বলছেন, এখান থেকেই আমি একটু রাজাগোপাল বাবুর কাছে যাওয়ার চেষ্টা করি। রাজাগোপাল বাবু, কিন্তু নিজেদের ভিতরের অবস্থা, অর্থাৎ আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে রাহুল গান্ধীকে আলাদা করে কথা বলতে হলো ড্যামেজ কন্ট্রোলের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে টেলিফোনে কথা বলতে হলো ড্যামেজ কন্ট্রোলের জন্য, কেন তিনি কে সুরেশের নাম বলেছেন, কেন আগ বাড়িয়ে এই পথে হেঁটেছেন, একাধিক, অর্থাৎ নিজেদের মধ্যে টানাপোড়েন, দোটানা, কোথাও একটা নিজেদের জোটকেই কি দুর্বল, আরো দুর্বল করে দিচ্ছে? কি জানো, ইন্ডির জোটটা হয়েছে, মানে তো দলগুলো আছে তারা নিজেরাও জানে, বুঝেছেন? তাই যদি হতো, যেটা অনুধাবন করতো, তাহলে কিন্তু শুরু থেকেই তারা যে উদ্দীপনা দিয়ে কাজ করে। রাজাগোপাল বাবু, আমি আপনার কাছে আসবার চেষ্টা করব, আমি একটু অমিতাভদার কাছে যাই। অমিতাভদা, একটা বিষয় একটু প্রশ্ন রাখতে চাইবো, যে যেখানে আমি শর্মিষ্ঠা হয়তো আমার সাথে একমত হবে, যে শুধুমাত্র একটা স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে যাদের মধ্যে এত হই হই রই রই, এত টানাপোড়েন, এত মনক্ষুণ্ণ হওয়ার ছবি আমরা দেখেছি, এক্ষেত্রে লড়াই তো এখনো দীর্ঘ পথ বাকি। ইস্যু ভিত্তিক যখন লড়াই সামনে আসবে, তখনও কি আবার অস্বস্তিতে পড়তে হবে আইএনডিআই এর শরিকদের? আবারও বলছি, যে কোনো জোট, সেটা সরকার পক্ষে হোক কিংবা বিরোধী পক্ষে, সবসময় কখনো সমসত্ব বা একই ধরনের কথা বলবে এমনটা প্রত্যাশিত নয়। সরকারের ভেতরেও দেখা যাবে এই ধরনের টানাপোড়েন, বিরোধী জোটেও সেটা অনিবার্যভাবেই দেখা যাবে। প্রশ্ন হবে ইস্যুগুলো, খুব মৌলিক প্রশ্ন এখানে, ইস্যুগুলো, সেই ইস্যুতে বিভিন্ন দলের বিভিন্ন অবস্থান যদি থাকে, তাহলে নিঃসন্দেহে সেই সংঘাতের ছবিও ফুটে উঠবে সংসদের ফ্লোরে। কিন্তু যদি ব্যাপারটা দেখা যায় এমন কোনো ইস্যুকে নিয়ে রাজনীতি হচ্ছে, যে ইস্যুতে বিরোধীরা মোটামুটি সর্বসম্মতভাবে বিরোধিতার জায়গায় যেতে পারে, সেক্ষেত্রে সম্ভবত একত্রিতভাবেই ইন্ডিয়া জোট সেখানে কাজ করবে এবং তারা চেষ্টা করবে সরকারি আসনে বসা, কিন্তু ওই ইস্যুতে ভিন্ন মত পোষণকারী সরকারের জোট সঙ্গীদেরকেও সঙ্গে টানা যায় কিনা। ফলে এই রাজনীতিটা সংসদের ভেতরে চলতেই থাকে। যদি কোনো জোট সঙ্গী মনে করেন যে তারা এই ইস্যুতে এই জোটের সঙ্গে থাকবেন না, তাহলে মানে সেক্ষেত্রে বিকল্প জোট সঙ্গী জুটিয়ে কি করে ওই ইস্যুতে সরকারকে কোণঠাসা করা যাবে, সেটাও যেমন বিরোধীরা পরিকল্পনা করে এগিয়ে চলেন, তেমনি সরকারও চেষ্টা করে চলে যে বিরোধী পক্ষের জোট ভাঙিয়ে কিছু সঙ্গী জোগাড় করে যদি তাদের ইস্যুগুলোকে তারা ফ্লোরে জয়ী করে নিয়ে আসতে পারে। সেটা কৌশলগত অবস্থানও হতে পারে। ধরুন এমন কোনো ইস্যু আসলো যেখানে নির্দিষ্ট সংখ্যক সমর্থক না পাওয়ার অভাবে সরকার মনে করছে যে এই ইস্যুটা তারা জেতাতে পারবে না সংসদের ফ্লোরে, সেক্ষেত্রে একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং, গোপন সমঝোতার ভিত্তিতে ধরা যেতেই পারে ইন্ডিয়া জোটের কোনো জোট সঙ্গী যারা অতীতে এমন নজির রেখেছেন, তারা ফ্লোর ছেড়ে বেরিয়ে গেলেন, না আমরা এই বিতর্কে আমাদের অংশগ্রহণ করবো না, বাস এসকেপ করে চলে গেলেন। সরকারের পক্ষে ফ্লোর জিতে নেওয়া তখন সহজ হয়ে যায়। ফলে এই কৌশলগত বোঝাপড়া, তলার বোঝাপড়াগুলোও চলতে থাকে। সবটা মিলিয়ে এই জোটের চেহারা সরকার পক্ষেই হোক বা বিরোধী পক্ষেই হোক, এমন অনেক সময় হচ্ছে সরকার পক্ষেরও জোট সঙ্গী সেই ইস্যুতে, যেমনটা আমাদের মনে আছে ধরুন ইউপিএ 2 জামানাতে যে কারণে সরকার ভেঙে গেল, সেটা ওই ইস্যু ভিত্তিক, অর্থাৎ পারমাণবিক চুক্তির ইস্যুতেই কিন্তু শেষ পর্যন্ত বামেরা কংগ্রেসের থেকে আলাদা হয়ে গিয়েছিল, সরকারের অভ্যন্তরের শরিক কিন্তু। ফলে এই ঘটনাগুলো জোট নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করা খুব মুশকিল। একদমই তাই। অমিতাভ দা, একটু সংখ্যে থাকা অনুরোধ করছি আমি এই প্রেক্ষিতে এমটিকুনি রাজাগোপাল বাবুর কাছে যাওয়ার চেষ্টা করব। রাজাগোপাল বাবু, এই ভোটাভুটির আগেও আমরা দেখে গেলাম যে ইন্ডি জোটের প্রার্থী তিনি নিজে যেরকম বলছেন যে সব ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে, আমি অনেক আত্মবিশ্বাসী, দল অনেক আত্মবিশ্বাসী, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে তিনি নিজে এটাও বলছেন যে সংখ্যা কোনো বড় ফ্যাক্টর হতে পারে না, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে ওম বিড়লা এবং একেবারে যে সংখ্যা তত্ত্বের ধার ঘেঁষতে পারল না পর্যন্ত কে সুরেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যেন কোথাও এই জোট নিয়ে যে চর্চা আমরা করছি, কোথাও কি একটা সমন্বয়ের বড় অভাব আজকে থেকে বিশেষ করে সেটাকে ধরা দিচ্ছে? হ্যাঁ, দেখুন, মানে যে জোটটা হয়েছে তারা কি চাইছে এটা সবসময় পরিষ্কার নয়, বুঝেছেন? এরা এদের যে কমন যে মিনিমাম ব্যাপার যেটা, সেটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সেটা আমার মনে হয় সব ক্ষেত্রেই এদের বিরোধিতা রয়ে গেছে দল গোষ্ঠীগুলোর মধ্যে। কমন মিনিমাম ফ্যাক্টর সেই জিরোই গিয়ে হয়তো দাঁড়াবে, কোথাও মিল সেদের নেই। কেননা এতই বিরোধী তাদের দল, এতই বিরোধিতার মধ্যে দিয়ে তাদের উৎপত্তি, কোথায় তাদের মিল থাকতে পারে? এবং আমরা দেখলাম যে নির্বাচনের আগে বোঝা যায় আমাদের জোটের রাজি
তাহলে আমি কিন্তু নির্বাচনের সময় একটা সমঝোতা করার চেষ্টা করবো, যাতে করে অন্য দলগুলো একটা গুরুত্ব পায়। সেখানে আমি কাউকে সুযোগ দিলাম না বিভিন্ন জায়গায়, যে যেখানে শক্তিশালী সে সেখানেই থেকে গেল। পশ্চিমবঙ্গে আমরা দেখলাম 42টাতে ইন্ডিভিজুয়াল একটা গোষ্ঠী একটা দল তারা অন্য কারোকে বাদ করে দিল। বুঝাই যাচ্ছে যে কেউ এক বিন্দু ছাড়তে চায় না, কেননা নিজের স্বার্থটা সবাই রাখে। এই জায়গায় দাঁড়িয়ে কোথাও যদি স্বার্থের কোনো মিল হয়ে থাকে, সেটা হচ্ছে ইডি সিবিআই যেন আমার বাড়ি না ঢোকে বা তোমার বাড়িও না যায়, এই যে একটা ভয় দুশ্চিন্তা, সেইখান থেকেই যদি একটা স্বার্থের একটা মেলামেশা ঘটে গেল। এই সরকার যেন বাড়াবাড়ি না, হয়তো নিশ্চয়ই বাড়াবাড়ি করে সুপ্রিম কোর্ট কয়েক জায়গায় বলেছে। আমরাও চাইবো না যে অহেতুক কারো নামে দোষারোপ, কিন্তু যেভাবে ব্যাপক চুরি দুর্নীতি দেশটাকে খেয়ে দিচ্ছে, আমরা তার একটা নিরসন চাইবো। কেউ তো ভাবেনি চুরি দুর্নীতি নিয়ে, দুর্নীতি দমন করার কথা কেউ ভাবেনি। একটা যদি চেষ্টা হয়, রাজনৈতিক নেতা বলে তাদের একটা ইমিউনিটি থাকবে, এই একটা ভাবনা তৈরি করে যদি বেরিয়ে যাওয়ার চেষ্টা, এবং সেখানে আমাদের জোটবদ্ধতা ইডি সিবিআই কে রুখবো, তাহলেই কিন্তু মানুষের কোথাও একটা বোধহয় মানে আপত্তি থাকতে পারে। তারা যদি মানুষের স্বার্থ নিয়ে কথা বলে, তারা যদি সত্যিকারের প্রস্তাব দেয় কি করে নতুন করে চাকরি সৃষ্টি হতে পারে, কি করে দেশের অন্য নানান সমস্যা দূর করা যায়, তারা যদি সম্মিলিত ভাবে এখন তো দেখুন আমি নানান ভাবে পার্লামেন্টারি প্রসিডিংস পুরোনো দিনেরও দেখেছি, আধুনিক কালেরও দেখছি। আচ্ছা, পড়াশোনা করে আসেন বলে মনে হয় না। একেবারে রাজাগোপাল বাবু একটু সঙ্গে থেকে অনুরোধ করছি, অমিতাভ দাকে সঙ্গে থেকে অনুরোধ করছি, কারণ দীর্ঘ 48 বছর পর সংসদে এইভাবে ভোটাভুটি তিথি। অবশ্যই আমাদের আলোচনা আরো বেশ কিছুটা জায়গা বাকি রয়েছে। 0 আওয়ারে এখন একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম এবং সর্বিশটা আমরা শোনানোর চেষ্টা করব। একদম প্রথমে যখন নরেন্দ্র মোদীর বক্তব্য শোনাচ্ছিলাম, অর্থাৎ ওম বিড়লা স্পিকার পদে নির্বাচিত হওয়ার পর, ধ্বনি ভোটে নির্বাচিত হওয়ার পর ওম বিড়লার বিগত দিনের কাজের কথাও কিন্তু তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদী। এবার তার বিগত দিনের করা পদক্ষেপ নিয়েও তাকে একদিকে শুভেচ্ছা এবং তার পাশাপাশি আর্জি রাখলেন বিরোধীরাও, অর্থাৎ একদম বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারা ঠিক কি বললেন, কি আর্জি রাখলেন, শোনাই একবার একে একে। स्पीकर सर, I'd like to अध्यक्ष महोदय, मैं आपको बधाई देना चाहता हूं आपके सफल निर्वाचन पे। दूसरी बार आपका निर्वाचन हुआ है, मैं आपको बधाई देता हूं। पूरे विपक्ष की ओर से, इंडिया गठबंधन की ओर से मैं आपको बधाई देता हूं। जब मैं पहली बार इस संसद में आया था तब 12वीं लोकसभा थी। एक लंबा अनुभव मुझे प्राप्त हुआ, और जो मेरी सोच है महोदय कि सभा की कार्रवाई तब तक सही ढंग से नहीं चलती जब तक कि आधिकारिक रूप से विपक्ष का नेतृत्व नेता ना हो, लेकिन आज हमारे देश में विपक्ष के नेता के रूप में हमें प्राप्त हुए हैं इस संसद में। जो संसदीय लोकतांत्रिक प्रणाली है महोदय, जिसमें हमारा पूरा विश्वास है, ये धर्मनिरपेक्षता, सांप्रदायिक सद्भाव और हमारी एकजुटता पर निर्भर करता है। सभा की जो कार्रवाई है वो हमेशा जो सत्ता पक्ष है उसकी क्या भावना है उस पर निर्भर करता है। मेरा यह पूर्ण रूप से मानना है महोदय, जहां तक संसदीय लोकतांत्रिक प्रक्रिया की बात है महोदय, कि सभा जो है वो विपक्ष को ज्यादा महत्व दिया जाना चाहिए सभा में। यदि आपकी प्रवृत्ति ऐसी है, यदि सत्ता पक्ष इसको स्वीकारता है तो দেখি আমরা আলোচনায় যাব। আমাদের সঙ্গে রাজগোপাল বাবু রয়েছেন, অমিতাভ দাও রয়েছেন। আমি একটু অমিতাভ দার কাছে একটা বিষয় রাখার চেষ্টা করবো। অমিতাভ দা, আমরা দেখলাম যে লোকসভা মূলত দেখা গেল যে স্পিকার নির্বাচন নিয়ে একটা নজিরবিহীন পরিস্থিতি তৈরি হলো। হঠাৎ দেখা গেল হঠাৎ আসরে নেবে মঙ্গলবারই প্রার্থী দিতে ঝাঁপিয়ে পড়লো মূলত বিরোধীরা। সব থেকে বড় কথা, এক্ষেত্রেও হার জেনে, যেটা আমরা শুরুতেই আলোচনা করছিলাম, তারপরও প্রার্থী দেওয়া, অর্থাৎ আগামীতে লোকসভায় যে যে বিষয়গুলো উত্থাপিত হতে চলেছে, অর্থাৎ শাসক বিরোধী জোরদার চক্করের মধ্যে দিয়ে এই পথটা কি, মানে এটা কি তারই একটা ইঙ্গিত, আভাস রয়ে গেল? বলেছি সম্ভবত ওই বিনা যুদ্ধে নাহি দিবস উচ্চগ্র মেদিনী, এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। এখন সরকার সেটা স্পোর্টিংলি নিতে পারে, সংসদীয় রাজনীতির অনুকূলে এটাকে একটা ইতিবাচক ইশারা হিসেবে নিতে পারে, এবং সেই মতো তার আগামী পদক্ষেপ, তার আগ্রাসন
মানে আগ্রাসী মনোভাব নিয়ে যে রাজনীতিটা করা, হ্যাঁ, এটা ডিপেন্ড করে, মানে আমি কিভাবে বোঝাবো ব্যাপারটা সহজ হবে। ধরুন রাহুল গান্ধীকে আমরা দেখেছি বিরোধী আসনে বসছেন, কোণঠাসা, সংখ্যা কম, কিন্তু তবু প্রধানমন্ত্রীর সামনে এগিয়ে এসে প্রধানমন্ত্রীকে আচমকা জড়িয়ে ধরলেন, ফিরবার সময় চোখ টিপে যে পালখিল্য আচরণগুলো করেছেন তিনি বিগত সংসদে, এতে তার মানে সামগ্রিকভাবে কিন্তু ওই সংখ্যাহীনতার দেউলিয়াপনাটা আরো বেশি যেন প্রতীকী অর্থে ফুটে উঠছিল। কিংবা বিরোধীদের প্রতি বক্তব্য রাখতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় যে হাতের ইশারা করে অঙ্গভঙ্গি করে দেখিয়েছেন বা যে ভাষা বা শব্দ চয়ন করেছেন, সেগুলোতেও তার খানিক ঔদ্ধত্যকেও আমরা প্রকাশ পেতে দেখেছি। এখন একটা সন্তোল প্রায় ভারসাম্যমূলক লোকসভা তৈরি করেছে ভারতীয় জনগণ, এবং সেইখানে শাসক এবং বিরোধী পক্ষের দূরত্ব খুব বেশি নয়। অতএব শাসক এবং বিরোধী পক্ষ নিজেদের চোখে চোখ রেখে সিদ্ধান্ত গ্রহণ করুক, গণতন্ত্রকে সুরক্ষিত রাখুক। একেবারে অমিতাভদা, সেটা আমরা সকলেই চাইবো, গোটা দেশবাসীর সুবিধার্থে, তাদের চাহিদা মেটাতে, তাদের ভালোর জন্য অন্তত এই পদক্ষেপ করা ভীষণ জরুরি। একদম শেষ প্রশ্ন আমি রাজাগোপাল বাবুর কাছে রাখতে চাইবো, বারংবার এনডিএ জোট দুর্বল তা আইএনডিআই এর শরিকরা দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, নিজেদের দুর্বলতা থাকতেই কি? না দেখুন, মানে স্ট্র্যাটেজিগত ভাবে কেউ যদি বলে অন্য পক্ষ দুর্বল, হ্যাঁ ঠিক আছে, তাতে তো কিছু আসে যায় না। ব্যাপারটা হচ্ছে নিজেকে আগে সবল করে অপরের কথা বলা দরকার, কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে সেটা নেই। ওরা আমরার ব্যাপার থেকে যায়, হ্যাঁ ওরা খারাপ আমরা ভালো, এই যদি আপনি প্রতিদ্বন্দ্বিতা, হিংসে, হ্যাট্রেড যদি না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাকে মানুষ গ্রহণ করবে না বলে অনেকে মনে করে। আমি কিন্তু মনে করি না যে দুটো পক্ষ সমানভাবে চলা যেতে পারে। হ্যাট্রেড আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গেও, যদি বুদ্ধদেববাবু বলতেন ওরা এই আমরা এই, সেম জিনিস এরা পশ্চিমবঙ্গে এখনকার সরকার চলছে বা অন্যরাও করে বেড়াচ্ছে। সুতরাং কোথাও বোঝা যাচ্ছে ঔদ্ধত্য, যেখানে গীতায় ভগবান বারবার বলছেন মা কুরু ধারা যেন যৌবন গৌরব, এই ধন জনের গর্ব করতে নেই, এটা আমাদের গীতা শিখিয়েছে। কিন্তু এই যে আমার এত এই বামের এই গর্ব দেখছিলাম, দেখুন একটা ভোটও তারা পেল না, আমার জিপ তারা পেল না। বোঝা যায় যে এইসব গীতা কি কয়েক হাজার। একেবারেই রাজাগোপাল বাবু, এখান থেকেই আলোচনার সূত্রপাত, যেহেতু কিন্তু আজকের আলোচনা যেহেতু এখানেই শেষ করতে হবে, আমি রাজাগোপাল বাবু এবং অমিতাভদা দুজনকেই অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য। তবে শর্মিষ্ঠা, যাত্রা তো সবে শুরু, একদমই তাই। এবং আগামীতে সংসদীয় রাজনীতির গতিপথ কোন দিকে মন নেয় তা তো সময় বলবে, অপেক্ষা করতে হবে। আপাতভাবে স্পিকার নির্বাচিত হচ্ছেন ওম বিড়লা, যাকে বিরোধী এবং শাসক দুপক্ষের জোরদার লড়াইয়ের মধ্য দিয়ে এই প্রথম একটা নজিরবিহীন ঘটনা বলা যেতেই পারে ভারতের সংসদীয় ইতিহাসে। আপাতত এই পর্যন্ত 0 আওয়ার এখানে শেষ করবো আমি আর তিথি। এই পর্যন্তই, পরবর্তী সব খবরের জন্য চোখ থাকবে ক্যালকাটা নিউজের পর্দায়।